আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা জরুরি, মত বিশেষজ্ঞদের। ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? প্রধানমন্ত্রী। নিয়মিত কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন যুগ্ম মহাসচিবরা, বিএনপির দলীয় হাইকমান্ডের নির্দেশ। মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। ছাত্রলীগকে বলার সাহস নাই, ইজ্জত থাকবে না, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি। ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস আওয়ামী লীগ নেতার। নাটোরে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বিজিবি সদস্য সহ 2 জন নিহত। কেনিয়ায় নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ, সংসদ ভবনে আগুন। টুইটের কারণে কুয়েতে সাবেক এমপির 4 বছরের জেল। এবং আবাসিক আইন লঙ্ঘনকারীদের বের করে দেবে আরব আমিরাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা খুবই জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা। এক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি রাজনীতিবিদদের বিরুদ্ধে চালাতে হবে অভিযান। দুর্নীতির দায় শুধু ব্যক্তির নয়, তার নিয়োগদাতা এবং তদারকি কর্মকর্তাও দায়ী বলে মত তাদের। সরকারের বিভিন্ন আমলা ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সাম্প্রতিক সময় টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ অনেকের দখলে হাজার বিঘা জমি, প্লট, ফ্ল্যাট এবং ব্যাংকে রাখা কোটি কোটি টাকার তথ্যে সরকার যেমন বিব্রত, তেমনি নানা প্রশ্ন সাধারণ মানুষের। দুর্নীতির এই দায় শুধু ব্যক্তির নয় বলে অভিমত সমাজ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের। সামগ্রিকভাবে শুদ্ধি অভিযান দরকার বলে মনে করেন মানবাধিকার ব্যক্তিত্ব নূর খান। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? এতে বরং তাদের যোগাযোগ সুবিধা বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিবদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত থাকার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সূত্রমতে নতুন 3 জন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। শনিবারের বৈঠকে তা ঠিক করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, হাবিবুন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ। একই সঙ্গে এখন থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিবদের প্রতিদিন উপস্থিত থাকতে হবে। সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে কেন্দ্রীয় কার্যালয়ে সবসময় পান নেতাকর্মীরা। এর বাইরে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিবুন নবী খান সোহেল। রোববার ও বৃহস্পতিবার আব্দুস সালাম আজাদ, সোমবার শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মঙ্গলবার সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বুধবার থাকবেন খায়রুল কবির খোকন। এর মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের আরও পদচারণা বাড়বে ও নানা কর্মকাণ্ডেও আগের চেয়ে গতিশীলতা আসবে বলে মনে করছেন হাইকমান্ড। এখনও যুগ্ম মহাসচিবের 2টি পদ শূন্য রয়েছে। জানতে চাইলে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন, বৈঠকে আগামী দিনের আন্দোলন সহ নানা বিষয় করণীয় নিয়ে কিছু পরামর্শ নেওয়া হয়েছে, যা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত বসবেন যুগ্ম মহাসচিবরা। এরই অংশ হিসেবে আজ কেন্দ্রীয় কার্যালয় আছে।
আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী 30 দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব স্থগিত করার এ নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগামী 5 কার্য দিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, লেনদেন বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দিয়েছে বিএফআইইউ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যরত সব শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছে, তবে এ ঘটনায় গ্রেফতারের খবর পাওয়া যায়নি। আজ বিকেল 4টা 40 মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে। এ ঘটনার পরপরই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তবে দুদক 5টি পাসপোর্টের নম্বর দিয়েছে। দুদক জানিয়েছে এর বাইরে 2টি পাসপোর্টের সন্ধান তাদের কাছে আছে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে। দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে 5টি পাসপোর্টের নম্বর পাওয়া গেছে। তার পাসপোর্টগুলো যাচাই বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের 2 জন অতিরিক্ত মহাপরিচালক ও 2 জন পরিচালক সহ 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় বেলা 11:30টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানান। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, তোমাদের অনেক কথা শুনি, তোমাদেরকে বলার আমাদের সাহস নাই, ইজ্জত থাকবে না আমাদের। অনেক কথা সিলেট শহরে শুনি, সিলেট শহরে হাঁটতে পারি না। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় সিলেট ও সুনামগঞ্জের ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালান, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে সিলেট ছাত্রলীগ। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে দলের স্থানীয় নেতাদের। পরে হাইকমান্ডকে তারা বিষয়টি অবগত করেন। অসহায় হয়ে চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপও চান তারা। এবার এসব অভিযোগ সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সামনে ক্ষোভ ঝাড়লেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে কামাল উদ্দিন মজুমদার নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের লুধুয়া দিঘিরপাড় এলাকার মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন মজুমদার উপজেলার কেশারপাড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের লুধুয়া দিঘিরপাড় এলাকার মৃত সলিম উদ্দিন মজুমদারের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কেশারপাড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেক হোসেন জানান, ঋণের চাপে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন। নাটোরের নলডাঙ্গায় ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক সহ 3 জন যাত্রী। এ ঘটনার পর ট্রাক চালক ও চালকের সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে দেশটির সংসদ ভবন প্রাঙ্গণেও প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ ভবনের একটি অংশে আগুন দেখা যায়।
যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। মূলত বিতর্কিত বিলটি পাশের পরে সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে। একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে গুলিতে একজন মারা গেছেন। শুধু রাজধানীর নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশ জুড়েই বিক্ষোভ হচ্ছে, কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে। সাবেক এমপি ওয়ালিদ আল তাবতাবাইকে একটি বিতর্কিত টুইটের কারণে 4 বছরের জেল দিয়েছে কুয়েতের ক্রিমিনাল কোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক এক মামলায় তাকে সোমবার এই শাস্তি দেয় আদালত। মামলায় অভিযোগ করা হয় যে তিনি আইন লঙ্ঘন করে টুইট করেছেন। এ ঘটনাকে দেশের আমিরের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই পোস্ট দিয়েছিলেন তিনি। এতে আল তাবতাবাই কুয়েতি জনগণের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পক্ষে অবস্থান নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশটির আমির পার্লামেন্ট বিলুপ্ত করে সাংবিধানিক কিছু আর্টিকেলকে সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরপরই তিনি এই পোস্ট দেন। আমিরের ওই উদ্যোগের সমালোচনা করেন আল তাবতাবাই। সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি বা আবাসিক নিয়ম আধুনিকায়ন করা হয়েছে। এর অধীনে যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদেরকে দেশটি থেকে বের করে দেওয়া হবে। 6টি সুনির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হবে। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, এই 6টি খাতের মধ্যে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির নির্দেশ কার্যকর হবে। যদি কোনো ব্যক্তির রেসিডেন্সি পারমিট থাকেও তবুও তাকে প্রশাসনিকভাবে প্রত্যাবর্তন করাতে পারবে। এ বিষয়ে যে রেজলিউশন নেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে, যদি কোনো বিদেশি বেআইনিভাবে জাহাজে করে আমিরাতে প্রবেশের চেষ্টার জন্য ধরা পড়েন তাহলে তাকে বা তাদেরকে আইনগতভাবে বের করে দেওয়া হবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।